বাংলাদেশে বিনিয়োগে কাতারের ব্যবসায়ীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান, দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ, এক যুগেও বিচার না পেয়ে হতাশ ক্ষতিগ্রস্তরা। শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগপত্র জমা দিলেন কুয়েট ভিসি, প্রো ভিসি, অনশন ভাঙলেন আন্দোলনকারীরা। এবং পোপ ফ্রান্সিসের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে। খবরের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিকুন এম হোসেন। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত। কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দেশটির রাজধানী দোহায় দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে। বাতেন বিপ্লবী রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেওয়া হবে। রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। 2013 সালের 24 এপ্রিল ধসে পড়েছিল সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত রানা প্লাজা। বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এই দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন শ্রমজীবী, আহত হন আরও প্রায় 2000 মানুষ। দিনটি উপলক্ষে সকালে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে শ্রমিক সংগঠনগুলো রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করেন। এ সময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা অংশগ্রহণ করেন। তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেছেন সরকারের কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন অর রশিদকে। বুধবার রাত 1টায় স্টুডেন্ট ওয়েলফেয়ারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অনতি বিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। এ সময় তিনি অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাগান। ভিসি ও প্রো ভিসির অব্যাহতির পরপরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের দর্শক, সংবাদের শুরুতে যা বলছিলাম, ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আজ থেকে 3 দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ উপলক্ষে আজ থেকে শনিবার পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। গত 21 এপ্রিল সকালে ভ্যাটিকান নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। তার বয়স হয়েছিল 88 বছর। এক যুগেরও বেশি সময় ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এদিকে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
যেমনটি বলছিলাম, কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাতেন বিপ্লবের রিপোর্টের বিস্তারিত। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে 4 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে নরওয়ের টেলিনর কোম্পানিটি সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়েছে, যদিও তাদের বিনিয়োগে রাজি করাতে কষ্ট হয়েছিল। বাংলাদেশে বিনিয়োগের এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশে মোট ঋণের পরিমাণ ছিল $3.2 বিলিয়ন। এখন তা কমে দাঁড়িয়েছে 600 মিলিয়নে। এর মধ্যে কাতার এনার্জির বকেয়া $254 মিলিয়ন, যা বুধবারের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হয়েছে। Bank says, no, you touch money. This is your money. We give it to you to start business. And have you ever heard bank lending money $5, $10? তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথাও তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সুযোগ ও সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন। It became the largest telephone company ever, reaching out to the people everywhere, led by poor women. We call them telephone ladies. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এতে সমাপনী বাংলাদেশে 3টি আধুনিক হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে একটি উত্তরাঞ্চলে নির্মাণের প্রস্তাব দিয়েছে সরকার। এরপর থেকে আশায় বুক বেঁধেছে উত্তরের জেলা গাইবান্ধার মানুষ। 27 লাখ মানুষের এই জেলায় উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এলাকাবাসী জোর দাবি তুলেছে আধুনিক হাসপাতালটি নিজ জেলার স্থাপনের। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীন বাংলাদেশকে 3টি হাসপাতাল উপহার দিবে। এর একটি উত্তরাঞ্চলে নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর থেকে আশায় বুক বেঁধেছে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা বাসিন্দারা। সামাজিক যোগাযোগের মাধ্যমে জ্বর তুলছেন এই হাসপাতালটি গাইবান্ধা স্থাপনের। জেলার বিভিন্ন স্থানে হয়েছে মানববন্ধন ও সংহতি সমাবেশ। সকল ক্ষেত্রে পিছিয়ে থাকা এই জনপদে আধুনিক হাসপাতালটি সময়ের দাবি বলে জানিয়েছেন সচেতন নাগরিকরা। চীনের দেওয়া অর্থায়নে যে হাসপাতাল করা হবে বাংলাদেশে, সেটা গাইবান্ধায় করা হবে। স্বাস্থ্যসেবা বঞ্চিত এই গাইবান্ধা জেলায় একটি উন্নত মানের হসপিটালের। এদিকে দলমত ভুলে সকল রাজনৈতিক দল দাবি জানিয়েছে চীনের উপহারে এই হাসপাতাল যেন গাইবান্ধায় নির্মাণ করা হয়। গাইবান্ধায় এই 1000 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি নির্মাণ করলে আমাদের প্রতি রাষ্ট্রের একটা ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গৃহীত করা হবে। গাইবান্ধাবাসীর মানে জন্য একটা আশু প্রয়োজন, এটা আপামর জনতার দাবি করে আমরাও দাবি রাখি। গাইবান্ধায় যদি হাসপাতালটা হয় এই অঞ্চলের জন্য বৃহত্তর রাষ্ট্রের জন্য উপকার। এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই এবং উন্নত যে যন্ত্রপাতি সেগুলোও নেই। আমরা চাই যে চীনের যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল উত্তর অঞ্চলের জন্য করবে বলে আমরা জেনেছি, আমরা চাই এটা গাইবান্ধা অঞ্চলে করা হোক। এদিকে হাসপাতালের চাহিদা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। অবশ্যই অনেকেই আমাকে অনুরোধ করছেন যে সেটা যাতে মানে অফিসিয়ালি যাতে আমরা একটা রিকোয়েস্ট করি যেটা সেটা যাতে গাইবান্ধায় স্থাপিত হয়। প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটা দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে এই হসপিটালটা যাতে আমাদের গাইবান্ধা শহরে হয়। চীনের উপহার হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণ করা হলে আশেপাশের জেলার মানুষও উপকৃত হবে বলে আশা স্থানীয়দের। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন।
সুনামগঞ্জের দোয়ারা বাজারে 2 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত স্থানে বাঁধ নির্মাণ না করে পূর্ব নির্মাণ করা রাস্তায় মাটি ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে অপরিকল্পিত বাঁধের কারণে হুমকির মুখে বড় ফসল। এছাড়াও জলাবদ্ধতার শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি এনামুল কবির মুন্নার তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলা এলজিইডির অধীনে ও হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বাস্তবায়নে তৈরি করা এই বাঁধ এখন কৃষকের গলার কাটা। 2 কিলোমিটার বাঁধে 97 লাখ টাকা বরাদ্দ থাকলেও ফসল রক্ষায় কোনো কাজে আসবে না বলে দাবি কৃষকদের। সরকারি অনুদান যারা আনছে তারা লাভ লাগে তারা করছে। মনে করেন এই মাটি যদি বেরিবান্ধ খাটার যায়, মনে হয় 10 টুকরি লাগলে লাগবে 100 টুকরি। এর লাগে মেইন রাস্তা বা তারা রাস্তা নিছে না। এখন যেখানে কাজ হচ্ছে এখানে আমাদের কাজের হওয়ার কোনো শিডিউলও নাই। শিডিউলটা এক জায়গায় আর কাজটা হয়েছে আরেক জায়গায়। এটা আমাদের উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। স্থানীয়দের অভিযোগ, আগের রাস্তার ওপর কিছু মাটি ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছে সরকারি বরাদ্দের পুরো টাকাই। অভিযোগ রয়েছে স্থানীয়দের জমি ও বাঁধের পাশে গর্ত করে নির্মাণ করা হচ্ছে বাঁধ। আর এই যে জমিনগুলো যত গাড়তা করছে ভাই সবগুলা পুষ্কিনি করে ফেলাইছে। এখন এগুলা ভরার মানুষ দিয়ে পাবলিক দিয়ে কাজ করানোর কোনো সম্ভাবনা নাই। আমরা এই 5 বছরে আমরা ছেলে সন্তান কি কর্ম করে খাইবো না তারে গর্ত ভরবো? গরিব হিসাবে হেরা দাম দিচ্ছে না, জুড়ে হেরা রাস্তা আমরা দিতে হইব, জায়গা দিতে হইব। এবার আমি পানির তলে ডুববা মনে মরণ লাগবো। আপনারা ঘরের ভিতরে যাই দেন আমার অবস্থা। যদিও সমবায় সমিতির দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই নির্মাণ করা হচ্ছে বাঁধ। গভর্নমেন্টের সাথে সরকারের সাথে আমাদের কম্প্রোমাইজ আলাপ আলোচনা এবং সকলের সুবিধা কৃষকের সুবিধার্থে আমরা এটা করতেছি। যে এই মাটিটা আমরা আনতেছি এটা আবার সুন্দর করে বরাদ করে দেওয়ার মতন কথাবার্তা আলোচনার মাধ্যমে আমরা করছি। কৃষকের কাছ থেকে কে এই পর্যন্ত ঘন্টা 3000 টাকা আনছে, আমি সেক্রেটারি হিসেবে প্রকল্পের আইজি আমি জানি না। আমি 3 মহিলা থেকে বৃদ্ধ মহিলা মানে গরিব মহিলা ওনা থেকে 3000 টাকা নেওয়া। এই টোটাল দায়িত্বটা ভরাটের বিষয়টা এটা আমার ভাই সাংবাদিক মুতালিব বেড়ে দেওয়া হয়েছিল। অভিযোগ অস্বীকার করে শিডিউল মোতাবেক ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাটি উত্তোলন করা হচ্ছে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। আমরা কাজটা শিডিউলে যেভাবে ধরাছে সেভাবে করার চেষ্টা করছি, সেভাবে আমরা করবো। আমরা একটা বড় পিট ডিস্টেন্স রেখে মাটিটাকে আমরা বলে দিয়েছি, তারা সেভাবে এটা আনতেছে। তাদের থেকে একটা সেফ ডিস্টেন্স থেকে আনতেছে। কৃষকদের স্বার্থ রক্ষা ও সরকারি অর্থ লুটপাট রোধে অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কৃষকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে অপহৃত 3 শ্রীলঙ্কার নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 12টার দিকে মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ জানান, উদ্ধার হওয়া 3 শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ব্যবসায়িক আমন্ত্রণে তাদের ডেকে এনে জিম্মি করে শ্রীলঙ্কায় পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে। এ সময় অপহরণকারী 4 জনকে আটক করে পুলিশ। দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত 8টায় গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কে উপজেলার জয়নগর বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভ্যান চালক আয়ুব আলী ও একই ইউনিয়নের গড় পিংলাই গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে ভ্যান যাত্রী একিন আলী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত 8টায় জয়নগর বাজারের ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে একিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আয়ুব আলীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। টাঙ্গাইলের ভুয়াপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরের ভিতরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ি মোড় এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মোসাম্মদ রমেচা বেগম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় জামালপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতঘরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। ঘুমন্ত অবস্থায় রমেজা বেগমের ট্রাকের নিচে পড়ে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ভুয়াপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। দর্শক, এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।